অবৈধ অনুপ্রবেশ আটকাতে এবার রাজ্য সরকারের বিশেষ পদক্ষেপ। পশ্চিম জেলায় টাস্কফোর্স গঠন করা হয়েছে। বাংলাদেশে এবং রোহিঙ্গাদের খোঁজে কিন্তু পশ্চিম জেলায় বিশেষ টাস্কফোর্স গঠন। বিস্তারিত আমরা সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকার। নন্দন বাবু, অনুপ্রবেশ রুখতে একদিকে যখন কেন্দ্র তৎপর, ঠিক অন্যদিকে রাজ্যেও আমরা বারবার দেখতে পাই করিডোর হিসেবে রাজ্যকে ব্যবহার করে রোহিঙ্গারা এবং বাংলাদেশি অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। ইতিমধ্যে যেহেতু পশ্চিম জেলায় টাস্কফোর্স গঠন করা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই টাস্কফোর্স গঠন? হ্যাঁ ম্যাডাম, একটু আবার বলবেন কি? আমি কেটে কেটে আসছিল। বলছিলাম, পশ্চিম জেলায় ইতিমধ্যে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত অনুপ্রবেশ ঘটছে। এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে যে টাস্কফোর্স গঠন করা হয়েছে, কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আপনি? আমি এটাকে ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করছি, কারণ ত্রিপুরা পুলিশে অলরেডি একটা পুলিশ ইউনিট আছে যাকে বলা হয় মোবাইল টাস্ক ফোর্স। মোবাইল টাস্ক ফোর্সের মূল দায়িত্ব হলো যে বাংলাদেশিদের ডিটেক্ট করা এবং বাংলাদেশিরা কোনো ফরেন নেশনে এলে এদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিয়ে এদের পুশব্যাক করা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে বিগত লাস্ট 30 ইয়ার্সে এই মোবাইল টাস্ক ফোর্স একটা অনেক নেগলেক্টেড একটা ইউনিট হয়ে ত্রিপুরা পুলিশে পড়ে আছে, যার লোক সংখ্যা কমতে কমতে এমন একটা পর্যায়ে এসে গেছে যে এরা আগরতলা ছাড়া আর কোথাও এরা কোন ধরনের অ্যাক্টিভিটি দেখাতে পারছে না, কারণ এদের যে বিভিন্ন সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্টে যে ক্যাম্পগুলো ছিল সেগুলো অনেকটাই গুটিয়ে নেওয়া হয়েছে মোবাইল টাস্ক ফোর্সের। কিন্তু এই যে এখন টাস্ক ফোর্সটা করা হয়েছে তারও কোনো দরকার ছিল না। অলরেডি মোবাইল টাস্ক ফোর্স একটা ইউনিট ছিল যাদের মূল কাজই ছিল বাংলাদেশিদের শনাক্তকরণ এবং তাদের পুশব্যাক করা এবং ফরেনার্স অ্যাক্ট এবং ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্টে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। কিন্তু এখন যেটা করা হয়েছে তা একটা অবশ্য একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ মোবাইল টাস্ক ফোর্সের শক্তি বৃদ্ধি না করে বিভিন্ন থানার ওসিদের এখানে নিয়ে একটা যে টাস্ক ফোর্স করা হয়েছে তাতে হয়তো অনেকটাই ভালো হবে। কারণ এই যে হারে রোহিঙ্গা এবং বিভিন্ন ধরনের বাংলাদেশ থেকে লোকেরা এখানে ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে সেটেল করছে এবং ত্রিপুরাকে একটা করিডোর হিসাবে ব্যবহার করে ত্রিপুরা থেকে ঝাড়খণ্ড, বিশেষ করে ঝাড়খণ্ড এবং আরো অনেক স্টেটই চলে যাচ্ছে, তাতে ভারতের যে ডেমোক্রেটিক যে ডিস্ট্রিবিউশন সেটা অনেকটাই বিঘ্নিত হবে। এবং একই সঙ্গে এই যে পুলিশের একটা যে ইনডিফারেন্ট অ্যাটিটিউড টুয়ার্ডস এই যে ইনফিলট্রেশন এবং বর্ডার সিকিউরিটি ফোর্সেস, যেখানে ওদের মূল দায়িত্ব হলো এই যে ইনফিলট্রেশন এবং ট্রান্সবর্ডার ক্রাইম রোকা, বিভিন্ন কারণে বিভিন্ন করাপশনের কারণে সেখানে কিন্তু একটু দীর্ঘদিন ধরে না হলে কি করে হঠাৎ করে এই যে আমাদের যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং বিভিন্ন সীমান্তে লোক সংখ্যা হঠাৎ ভাবে বিভিন্ন একটা ধর্মের একটা বিশেষ একটা সম্প্রদায়ের লোকজনের যে সংখ্যা হঠাৎ করে কিভাবে বেড়ে গেল, সেটা নর্মালি হওয়ার কথা নয়। সেটা বিভিন্ন ভাবে এখানে অনুপ্রবেশ ঘটছে এবং ঘটে এখানে ডেমোগ্রাফিক যে একটা ডিস্ট্রিবিউশন চেঞ্জ করে দিচ্ছে, ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। এই যে টাস্ক ফোর্সটা করা হয়েছে, টাস্ক ফোর্সের মূল কাজ হলো এই বিষয়ে যারা অভিজ্ঞ, অর্থাৎ শুধু থানার ওসিদের দিয়ে করলে হবে না, বাংলাদেশি শনাক্তকরণে যারা অভিজ্ঞ এবং বিভিন্ন ধরনের যে টেকনিক আছে সেগুলো প্রয়োগ করে যাতে ইমিডিয়েটলি বাংলাদেশিদের শনাক্ত করে, যারা বাড়িঘর করে ফেলেছে তাদের যাতে ইমিডিয়েটলি ফরেনার্স অ্যাক্টে বুক করে, ইন্ডিয়ান ফরেনার্স অ্যাক্ট আছে তাতে এদের বুক করা যায় এবং এদের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা যায় এবং এইভাবেই করে যাতে এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়। নাহলে কিন্তু আগামী দিনে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, যেখানে আমরা হয়তো একটা অরাজক একটা সিচুয়েশন বা একটা হয়তো নিত্য একটা ক্রাইম বা বিভিন্ন ধরনের পরিস্থিতির সম্মুখীন হব। একদমই। এবং এই যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, কি মনে হয় আগামী দিনে যদি প্রত্যেকটা জেলায় এরকম ভাবে একটি করে টাস্ক ফোর্স গঠন করা হয়, সেক্ষেত্রে তদন্ত আরো অনেকটাই দ্রুত গতিতে এগিয়ে যাবে? কারণ শুধুমাত্র যে পশ্চিম জেলা তা নয়, দক্ষিণ জেলাতেও আমরা প্রতিনিয়ত খবর পাই যে সেখানকার সীমান্ত দিয়ে প্রতিনিয়ত অনুপ্রবেশ ঘটছে। তাই এই বিষয়গুলির দিকে প্রত্যেকের নজর রাখা দরকার, বা প্রত্যেকটি জেলাতে এই ধরনের টাস্ক ফোর্স গঠন করা দরকার বলে মনে করছেন? আমি মনে করি ইমিডিয়েটলি বিধানসভাতে ত্রিপুরার এই অনুপ্রবেশ নিয়ে স্টেট ভিত্তিক একটা আইন তৈরি করা উচিত, যেখানে যদি কেউ প্রশ্রয় দেয় বা কেউ যদি কাউকে এই সীমান্ত পেরিয়ে এদিকে আসতে সাহায্য করে, তাহলে তাদের বিরুদ্ধে
যাতে যথাযোগ্য আইনগত ব্যবস্থা নেওয়া যায় এবং একই সঙ্গে যে টাস্কফোর্স করা হয়েছে সেগুলো আরো সারা ত্রিপুরাতে বিস্তৃত করে দেওয়া হবে, বিশেষ করে বর্ডারিং যে পুলিশ স্টেশন গুলো আছে সেখানে একই সঙ্গে সেখানে কাকে কাকে অন্তর্ভুক্ত করা হবে, যারা যে সহযোগী যে দপ্তরগুলো থাকবে সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেখানে থাকবে ল্যান্ড কাস্টমস এবং সেখানে থাকবে ইন্টেলিজেন্স ব্যুরো, এদেরও কিন্তু ইনভলভ করতে হবে, না হলে কিন্তু পূর্ণাঙ্গ রূপ পাওয়া যাবে না। একই সঙ্গে একদমই সে যে আরেকটা বিষয় নন্দনবাবু জানতেই হয়, এই যে আমরা তালিকা দেখতে পাচ্ছি যেখানে পশ্চিম জেলার সবকটি থানার ওসি রয়েছেন, কিন্তু অন্যদিকে কি মনে হয়, আপনি বলছিলেন যে শুধুমাত্র ওসিদের রেখে সেখানে হবে না, ইন্টেলিজেন্সদেরও রাখতে হবে, অন্যদিকে জিআরপিও তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ প্রতিনিয়ত রেল স্টেশন থেকে প্রচুর বাংলাদেশে গ্রেফতার করা হয়, তাই সেক্ষেত্রে জিআরপি থানার আধিকারিকদেরকে এই গোটা কমিটিতে রাখা দরকার বলে মনে করছেন আপনি? 100% এখানে জিআরপির একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। রেলওয়ে স্টেশন দিয়ে ত্রিপুরার যত বাংলাদেশি ধরা পড়েছে তার একটা বিরাট অংশ ধরা পড়েছে রেলওয়ে পুলিশের মাধ্যমে, কারণ এখানে মূল ট্রান্সপোর্ট ব্যবস্থা রেলওয়ে পুলিশের রেলের মাধ্যমে। তো সেখানে রেলওয়ে যে জিআরপি থানাগুলো আছে সেগুলোকেও এখানে ইনভলভ করা উচিত, একই সঙ্গে বর্ডার সিকিউরিটি ফোর্সকে এখানে ইনভলভ করা উচিত। আর 2 নম্বর হলো যে এই যে যারা অলরেডি এখানে মিথ্যা পরিচয় দিয়ে বাংলাদেশি লোকজন এখানে এসে বাড়িঘর করে ফেলেছে বর্ডারিং এলাকাগুলোতে, সেগুলোকে ইমিডিয়েটলি হাউস টু হাউস সেখানে ইনকোয়ারি করে তাদের বিরুদ্ধে ইন্ডিয়ান ফরেনার্স অ্যাক্টে ওদের বিরুদ্ধে শক্তিশালী একটা ব্যবস্থা দেওয়া, ওদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ওদের বাংলাদেশে পুশব্যাক করার ব্যবস্থা করলে হয়তো এই যে বর্ডারিং এরিয়া যে 2 কিলোমিটার এরিয়া, বর্ডার থেকে 2 কিলোমিটার এরিয়ার মধ্যে অন্তত আমার মনে হয় হাজার হাজার অনুপ্রবেশকারী সেখানে ধরা পড়ে যাবে। তো সেগুলো নিয়ে টাস্ক ফোর্স করা হয়েছে, কিন্তু টাস্ক ফোর্স স্পেশাল যে ম্যান্ডেট কি দেওয়া হবে, ওদের কি কাজ, কিভাবে ওরা মডালিটিস কিভাবে কাজগুলো করবে এবং সেই জন্য এক্সট্রা যে লোকের দরকার হবে সেগুলো দেওয়া হয়েছে কিনা, নাকি কাগজপত্র থেকে যাবে একটা স্ট্যান্ড দেখানোর জন্য। তো সেগুলো যদি করতে হয় আমাদের মতো বিশেষ করে যারা রিটায়ার্ড পুলিশ অফিসার আছে তাদের থেকেও অন্তত মতামত নেওয়া দরকার যে কিভাবে এই টাস্ক ফোর্সের কাজগুলো সম্পাদন করা হবে, রিয়েলি যে উদ্দেশ্যে এই টাস্ক ফোর্স করা হয়েছে সেগুলো যে প্রতি 3 মাস অন্তর অন্তর ওদের কাজের মূল্যায়ন করা, যে কতটুকু কাজ করতে পেরেছে, সেগুলো না করলে এইগুলো কাগজপত্রে থেকে যাবে। একদমই একদমই, অর্থাৎ হাতে কলমেও কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকারের সাথে, এবং বর্তমানে যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে পশ্চিম জেলায়, যেখানে সবকটি পশ্চিম জেলার থানার ওসিদের রাখা হয়েছে, সে জায়গায় ইন্টেলিজেন্স এবং বিএসএফ এর উচ্চ পদস্থ আধিকারিক, তার পাশাপাশি জিআরপি থানার পুলিশকে অবশ্যই রাখতে হবে, তবেই সেই কাজ সফল হবে বলেই মনে করছেন এই প্রাক্তন পুলিশ কর্তা। এবং আগামী দিনে আশা করা হচ্ছে এই টাস্ক ফোর্স যদি সঠিকভাবে কাজ পালন করে তবে অবশ্যই রাজ্যে অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতে সঙ্গে থাকুন।